1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে আজ অবধি 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেশে, তার মধ্যে 8টি দলীয় এবং সামরিক সরকারের অধীনে, যেখানে ছিল কারচুপি আর ভোট ডাকাতির অভিযোগ। তবে 1991 থেকে 2008 পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 4টি নির্বাচন প্রশংসা কুড়োয় দেশে বিদেশে। আর প্রতীত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিগত 3টি নির্বাচনকে আমি ও ডামির নির্বাচন হিসেবে অভিহিত করে বিরোধী দলগুলো। এমন বাস্তবতায় সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হয় ঐকমত্য। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজও গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাদামাটা আয়োজনে নির্বাচন সুষ্ঠু হবে এমনটা ভাবার অবকাশ নেই। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দেবে, এছাড়া প্রবাসীদেরও ভোট দেওয়ার কথাটা এসছে। কাজেই এই নির্বাচনটি অতীতের নির্বাচনের চাইতে অনেক বেশি জটিল, এবং এই জটিল অবস্থাতে সক্ষমতার দিকটা খুব গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের করণীয় সম্পর্কেও পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেস আপনার ঢেলে সাজাতে হবে, কারণ ব্যুরোক্রেসিতে তো আপনার যারা রিটার্নিং অফিসার হবে তারা তো বেশিরভাগ আপনার হাসিনার অ্যাপয়েন্টি। শুধু ইলেকশন কমিশন ঠিক করলেই তো হয় না। আপনি যদি টাকা নিয়ে নমিনেশন দেন একটা মস্তানকে আপনার এলাকায়, তো সে তার মাসেল পাওয়ার ব্যবহার করবে না। সুতরাং পলিটিক্যাল পার্টিরও দায়িত্ব আছে যে তারা এমনভাবে নমিনেশন দেবে, নমিনেশনটা তৃণমূল থেকে উঠে আসতে হবে, তাহলে কিন্তু এই মাসেল পাওয়ার টাকার খেলা বন্ধ হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিতও দেন তারা। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, ইলেকশন কমিশনের ক্ষমতা সবচেয়ে বেশি খর্ব করে হলো আপনার ব্যুরোক্রেসি আর পুলিশ। এই দুটাকে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সক্ষমতার তো শেষ কোনো মাত্রা নাই, এটা সীমারেখা আকাশ পর্যন্ত। আর যদি কোথাও ঘাটতি থাকে সেই ঘাটতিটা তারা পূরণ করার চেষ্টা করবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মত বিশিষ্টজনদের। আমি আশা করব নির্বাচন কমিশন নিজেকে সেভাবে সক্ষম করে তুলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিনই গড়ে 13% বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। নানা উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আসছেন মানুষ। এখানে পরীক্ষার পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। প্রস্তুত 45টি আইসিইউ শয্যা ও 600 অক্সিজেন সিলিন্ডার। কোভিড এবং ডেঙ্গুর জন্য কিন্তু এই হসপিটাল ডেডিকেটেড, কিন্তু আপনারা জানেন যে কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক কিন্তু নো প্রিপারেশন ইজ এডিকুয়েট। আমাদের যদি পেশেন্ট উই ফাইন্ড হান্ড্রেড অফ থাউজেন্ডস পেশেন্টস, দেন উই ক্যানট ডিল উইথ দ্যাট। সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আলাদা করে করোনা রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সব হাসপাতালে। প্রায় সব বড় হাসপাতালই প্রস্তুত, করোনার জন্য আলাদা বেড ডেডিকেট করে রেখে দিয়েছে। করোনা রোগী আসলে ওখানে রোগী দেওয়া হবে। যেহেতু আশেপাশে দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখতেছি। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিটস সরবরাহ করা, ডায়াগনস্টিক কিটস, 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে চলতি বছরে প্রায় 7,500 মানুষ আক্রান্ত হয়েছেন। প্রকোপ বেশি বরিশাল বিভাগে, বাড়ছে প্রাণহানিও। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে নির্দেশনা মেনে চললে ঝুঁকি কমে আসবে। যদি জ্বর আসে আমি শুধুমাত্র প্যারাসিটামল খাবো, আমি শুধু পানি 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 দ্যাট মিন্স লিকুইড ফুডটা আমি খাবো। একটা বিশাল অংশ কিন্তু আমরা কিন্তু হৃদরোগে বা স্ট্রোকে কিন্তু আক্রান্ত। এই রোগীগুলো কিন্তু প্লাটলেট অ্যান্টিপ্লাটলেট ওষুধগুলো খাচ্ছে, এই সময় এগুলো বন্ধ করে দিতে হবে। বিশাল একটা অংশ আছে কিন্তু রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ আক্রান্ত, কিন্তু আর কিন্তু পেইন কিলার খাচ্ছে, এই পেইন কিলারগুলোকে বন্ধ করে দিতে হবে। এছাড়া সারা দেশে মশক নিধন কর্মসূচি জোরদারের ওপরও জোর দিয়েছেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনার নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে যাচ্ছে দ্রুতই। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। নতুন এই ভেরিয়েন্টে উপসর্গগুলো আগের চেয়ে ভিন্ন। জ্বর, কাশির পাশাপাশি দেখা দিচ্ছে বেশ কিছু। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ধরন পরিবর্তন হচ্ছে, সেজন্য আমাদের সবাই সচেতন হতে হবে। জ্বর হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসছি, তো এখানে নিয়ে আসার পর করোনা উপযোগ রোগীর চাপ সামাল দিতে
খোলা হয়েছে বিশেষায়িত ওয়ার্ড, যদিও এখনো কেউ ভর্তি নেই সেখানে। অবস্থা গুরুতর হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। যদি বাসায় মডারেট রোগী যদি কারো স্যাচুরেশন কমে যায়, যদি লেস দেন 93% নিচে নেমে যায়, যদি তার শ্বাসকষ্ট হয়, তখন সেক্ষেত্রে তাকে আমরা কোনোভাবে আর লেট করবো না, সাথে সাথে আর ঘরে বসে থাকবেন, তারা হাসপাতালে চলে আসবে, কারণ ওই রোগীর অক্সিজেন। বেশিরভাগ রোগী ভর্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। তত্ত্বাবধায়ক বলছেন, করোনার নতুন ভেরিয়েন্টে মৃত্যু ঝুঁকি কম, তবে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের আইসিইউ সম্পূর্ণরূপে প্রস্তুত কোভিড রোগীদের চিকিৎসা মোকাবেলার জন্য। এই কোভিডে আক্রান্তের হারটা হয়তো বেশি, কিন্তু এটার ক্ষেত্রে রোগীদের খারাপ এটা মনে হয় গতবারের তুলনায় অনেকটা কম। উপসর্গ দেখা দিলে পরীক্ষার পাশাপাশি টিকা নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের। আমাদের কাছে যে যথেষ্ট ভ্যাকসিন মজুদ আছে, আমরা জনগণ ভ্যাকসিনও গ্রহণ করছি। ভ্যাকসিন নিলে জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কোভিড নিয়ন্ত্রণ করার জন্য আরও বেশি আমরা একদম এগিয়ে যেতে পারব। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভীতি কেটে যাওয়া, পরীক্ষার সংখ্যা কম, পরীক্ষা বাড়লে আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে। মুজিবুল হক, ডিবিসি নিউজ। 21শে জুন দূর দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমামের চেম্বারের সামনে। ঘড়ির কাঁটায় বেলা 11:15, কিন্তু হোসেন ইমামের দেখা নেই। আমরা তো বসে আছি, ডাক্তার তো বললো আসবে, আমাদের বললো একটু পরে আছি, দেখছি কখন আসবি তা জানে না, কষ্ট দাঁড়ায় আছে। তাকে পাওয়া গেল হাসপাতালের পাশে তার মালিকানাধীন নিউ সান ক্লিনিকে। সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখছেন এখানেই। ডাক্তার হোসেন ইমামের কাছে নিউ সান ক্লিনিকে আমি গিয়েছিলাম 11:30টার দিকে, গেলাম তার চেম্বারে। সে নিজে শুধু আমাদের দেখে প্রেসক্রিপশন করলো না, শুধু টেস্ট লিখে দিল। অভিযোগ আছে, সরকারি হাসপাতাল থেকে নিয়মিত রোগী ভাগিয়ে আনা হয় নিউ সান ক্লিনিকে। 2 ঘন্টা পরে উনি আবার চেম্বারে আসলো, আসার পরে ওখানে আমাকে দেখলো, দেখার পরে 3-4টা টেস্ট দিল, দেওয়ার পরে আমাকে ওই মহিলা দালাল নিয়ে গেল নিউ সানে নিয়ে গেল। আর এ কাজে সক্রিয় 10 থেকে 15 জন দালাল। ডিবিসি নিউজের ক্যামেরায় উঠে এসেছে সে চিত্র। 21শে জুন দুপুরে হোসেন ইমামের সরকারি হাসপাতালের চেম্বারে গিয়ে দেখা যায় ভেতর থেকে দরজা বন্ধ। আরএমও আছেন কিনা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকারী পরিচয় দেয়া এক ব্যক্তি। চিকিৎসকের এমন অনিয়মে উদ্বেগ জানিয়েছেন সচেতন নাগরিকরা। এই গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিটি যদি এইভাবে ব্যক্তির স্বার্থের জন্য, ব্যক্তি অর্থ উপার্জনের জন্য যদি সরকারি কাজে ফাঁকি দেয়, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। তবে এটা দ্রুত সুরা উচিত। হোসেন ইমামের অনিয়মের বিষয়ে সদুত্তর নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের, তবে অফিস ফাঁকি দিলে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। অফিস টাইমে চলাকালীন সময় কারো আসলে বাইরে রুগী দেখার কোনো সুযোগ নাই। 10:30 থেকে 11টা এমন সময়টা হবে। উনি আমার সাথে দেখা করে গেছেন, হসপিটাল বিষয়ে সামগ্রিকভাবে আলোচনাও করে গেছেন। যেহেতু আমার নজরে এসেছে, বিষয়গুলো আমি দেখব। দালালের বিষয়ে আমরা ইতোমধ্যে বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছি, এটা চলমান রয়েছে। ডক্টর সাহেবদের থাকা না থাকার বিষয়গুলি খোঁজখবর নিয়ে যদি দেখি যে হ্যাঁ এরকম প্র্যাকটিস করে থাকেন, তাহলে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমি সলভ করব। অভিযোগের বিষয়ে পরে কথা বলতে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি হোসেন ইমামকে, সাড়া দেননি মোবাইল ফোনেও। তবে সংবাদ প্রকাশ করলে চাঁদাবাজির মামলা করার হুমকি দিয়েছেন তিনি। হোসেন ইমামের বিরুদ্ধে প্রতারণা, অপারেশনের নামে রোগীদের অঙ্গহানি করা সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে কয়েক দফা সালিশও বসেছে তাকে নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বাসিন্দা আলোরানী ব্রহ্মপুত্রের করাল গ্রাসে 3 বার হারিয়েছেন বসতভিটা। এখন আশ্রয় হয়েছে অন্যের জমিতে। তবে সেখানেও নদী ভাঙন শুরু হওয়ায় পরিবার নিয়ে আছেন অনিশ্চয়তায়। জমা জমিন কিছুই নাই, কি করি খামো? সেগুলো ঘর বাড়ি ভাঙি গেছে, সেগুলো ভালো করে পাইনি, তেল কিভাবে করি খামো? মানুষের চেয়া চিন্তি নিয়ে খাই। এখন কিভাবে চলবো না চলবো, নদী ভাঙ্গা কেউ করতে পারে না।
বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে থাকেন গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর পাড়ের বাসিন্দারা। চলতি বর্ষা মৌসুমের শুরুতেই লছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। তাতে বসতবাড়ি হারানোর সংখ্যায় শতাধিক পরিবার। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীতে বিলীন হতে পারে সরকারি প্রতিষ্ঠানসহ বাজার ও বসতবাড়ি। আমাদের এই গাছগাছরা ক্ষতিগ্রস্ত বাসার, তারপরে ভিটামাটি গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, তা আমার ওখানে একটা রাইস মিল ব্যবসা, আমি অনেক ক্ষতিগ্রস্ত। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করেছি। জিও ব্যাগ ভরার কার্যক্রম চলমান আছে। আমরা ভাঙন প্রশমনে পানি উন্নয়ন বোর্ড থেকে যা যা কার্যক্রম নেওয়ার স্কুলের রক্ষাতে আমরা তা ইতিমধ্যে গ্রহণ করেছি। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ডিবিসি নিউজ ডেস্ক। মাদারীপুরের উত্তর ডাসার চৌরাস্তা থেকে ভাঙ্গা ব্রিজ শশীকরে কালী মন্দির পর্যন্ত সংযোগ সড়কের প্রায় 2 কিলোমিটার, মাইচপাড়া দেলোরবাজার সড়কের মাইচপাড়া থেকে বাদামতলা ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার ও আইসার বাজার থেকে যাত্রা ভিটা পর্যন্ত 2 কিলোমিটার এখনও কাঁচা সড়ক। একটু বৃষ্টিতেই বড় বড় গর্ত আর পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। ইট বিছানোর পথেও তৈরি হয়েছে খানাখন্দ। সড়কগুলো দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। বৃষ্টি নামে আটতারি না, পাচার খাওয়া লাগে, তাই এই মানে যে দুর্ভোগে আছে এই রাস্তা লইয়া আমরা মালামাল আনতে পারি না, সকলের সমস্যা হয়। আমার দাবি এই রাস্তাটা যদি পাকা যেতে হইতো তাহলে বহু ধন্যবাদ। জনপ্রতিনিধির অভিযোগ, একাধিকবার পাকা সড়ক নির্মাণে বিভিন্ন মহল ও সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। উপজেলার চেয়ারম্যান, এমপি সবার কাছে যাওয়া হয়েছে, কেউ কোনো এই যাবৎ গুরুত্ব দেয় নাই, আর এ যাবৎ কোনো কাজ হয় নাই। অবশ্য দুর্ভোগ কমাতে তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস এলজিইডির। উপজেলা প্রকৌশলী কালকিনি বর্তমানে উক্ত অবহেলিত রাস্তা বা ব্রিজ উন্নয়নের জন্য প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন। এলজিইডি আমাকে নির্দেশনা প্রদান সাপেক্ষে তথ্য প্রদান করা হবে। সরকারি তথ্য মতে ৭৬.৮ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় আইডিভুক্ত প্রায় ১০০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সালে ভৈরব নদের পাশে প্রায় ২১ একর জমির ওপর গড়ে তোলা হয় বাগেরহাটের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক শিল্পনগরী, যেখানে ১২৩টি প্লটে ৫২টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে ব্যবস্থাপনা সংকট ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে খুব একটা কাজে আসছে না এই শিল্পনগরী। সেই সাথে কাঁচামাল সংকটে কমেছে অধিকাংশ কারখানারই উৎপাদন, বন্ধ হয়ে গেছে ১২টি প্রতিষ্ঠান। নারকেলের হয় না বলেই নারকেলের দাম বেশি, নারকেলের দাম বেশি বলেই কিন্তু আমাকে তেলের দাম বেশি। তেলের দাম এই জন্য তেল মানসি খাবে না তেল মাথায় দেবে, এই জন্য দাম মিল বন্ধ। যারা ছিল তারা চলে গেছে, শুধু বিল টাকা পয়সা বেতন দিতে পারছে না, মিল না চললে কোত্থেকে দেব। বিসিক কর্মকর্তা জানান, মূলত কাঁচামাল সংকটে বন্ধের পথে বেশিরভাগ কারখানা। নারকেল উৎপাদনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বাগেরহাট বিসিক শিল্পনগরীতে বেশ কিছু নারকেল তেলের মিল কারখানা গড়ে উঠেছিল। কিন্তু বর্তমানে যে সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছি, যে নারকেলের বাগেরহাট জেলায় নারকেলের উৎপাদন প্রায় একেবারেই কমে গেছে, মানে আগের তুলনায় প্রায় নগণ্যই বলা চলে। ঠিক এই সমস্যার কারণেই মূলত আমাদের বর্তমান যে নারকেলের তেলের যে মিলগুলোর যে উৎপাদন প্রায় একদম নিম্ন পর্যায়ে চলে আসছে। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও সেই সাথে কাঁচামালের সহজলভ্যতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের প্রাচীনতম ও প্রথম শ্রেণীর পৌরসভা ঝালকাঠি। 1875 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা শহরটি একসময় পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ছিল। শহরের বুক চিরে প্রবাহিত ছিল প্রশস্ত 22টি খাল। অতি বৃষ্টি হলেও দ্রুত তা খালগুলো দিয়ে নেমে যেত সুগন্ধা নদীতে। 2 যুগেরও বেশি সময় ধরে প্রায় সবগুলো খালই দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বর্তমানে 4 থেকে 5টি খালের নামমাত্র অস্তিত্ব থাকলেও সেগুলোরও 2 পাশ দখল হয়ে পরিণত হয়েছে ক্ষীণস্রোতে।
শহরের কিছু সড়কের পাশে ড্রেন তৈরি করা হলেও আবর্জনা অপসারণ না করায় খাল কিংবা ড্রেন কোনোটি দিয়েই পানি নিষ্কাশন হচ্ছে না। এগুলো পরিণত হয়েছে মশা মাছির আবাসে, ছড়াচ্ছে রোগ জীবাণু। এক পশলা বৃষ্টি হলেই রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়ি তলিয়ে ময়লা আবর্জনায় সয়লাব হয়ে যায়। এখন খাল ভরে গেছে এবং দখল হয়ে গেছে, পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না। অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করে ঝালকাঠি জেলার প্রাণ ফিরিয়ে আনার জন্য এই খালগুলোকে পুনরায় খনন করা হোক। মুষল আকারে বর্ষা হইলে সেই পানি এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সেগুলো আমাদের এই রোডে প্রবাহিত হয়। আমাদের স্কুলের পাশে এই খাল জনগণ তারা ময়লা ফালায় ভরাট করছে, তো এতে রোগ জীবাণু ছড়ায়, মশার উৎপত্তি অনেক বাড়ছে। অবৈধ স্থাপনা সরিয়ে খালের প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। আমরা একই সাথে ময়লার যেখানে ময়লার ভাগার বা নির্দিষ্ট জায়গায় ফেলছি। খাল বেদখল হওয়ায় একসময়ে পরিচ্ছন্ন শহর এখন পরিণত হয়েছে জলাবদ্ধতা আর ময়লা আবর্জনায় ভরা জনদুর্ভোগের শহরে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। 2012 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রাজনৈতিকভাবে 4 জন ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেন। এমনকি বর্তমান সরকারের আমলে তড়িঘড়ি করে একজনকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়ায় 5 জনের মধ্যে 3 জনকেই আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়তে হয়। সর্বশেষ 13 মে অন্তর্বর্তীকালীন হিসেবে 6ষ্ঠ ভাইস চ্যান্সেলর নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। স্থায়ী নিয়োগ পেতে হলে তাকেও ভিসি পদে আবেদন করতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তুলনামূলক অর্থে আগের যে প্রক্রিয়া ছিল তার চেয়ে অনেক বেশি একটা পরিচ্ছন্ন প্রক্রিয়া। আমরা আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য ব্যক্তিরা ভিসি হিসেবে আসবে এবং সে তার মেধা মনন দিয়ে বিশ্ববিদ্যালয়কে সাজাতে পারবে। ভিসি নিয়োগের এই বিষয়টি রাজনৈতিক সরকারের আমলেও যেন চলমান থাকে বললেন সিন্ডিকেট সদস্য। স্বচ্ছভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এরা নিয়োগ পেয়েছে। আমরা আশা করব যে একজন ভিসি 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, তাই পরবর্তী যে সরকার আসুক তারা যেন এই ধারাবাহিকতা বজায় রাখে, এই প্রত্যাশাটা তাদের কাছে করবো আর কি। নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সার্চ কমিটি যোগ্যতা সম্পন্ন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রেজিস্ট্রার। এরকম একটি সার্চ কমিটি যেখানে সিনিয়র অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের থাকবেন, তারা যখন এই সিভিগুলো পর্যালোচনা করবেন, সেগুলো আশা করি আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব যুগান্তকারী একটা ভালো ঘটনা ঘটতে যাবে। বিজ্ঞপ্তির মাধ্যমে ভিসি নিয়োগ দেওয়া হলে তা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে বললেন সুজন সভাপতি। সুজন মনে করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে একজন যোগ্য, দক্ষ এবং সৎ, আদর্শবান বেশি যদি নিয়োগ হয় তাহলে দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমাদের অনেক উপকার হবে। 4 জুন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 26 জুন। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুর ভাওয়াল কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিতর্কিত নেতা রবিন সর্দারের ঘনিষ্ঠ কর্মীরা এখন ছাত্রদলের আসন্ন কলেজ কমিটির পদপ্রত্যাশী। পদপ্রত্যাশীদের তালিকায় শুধু ছাত্রলীগ কর্মী নয়, আছেন কলেজের অনিয়মিত ও প্রশ্নবিদ্ধ শিক্ষার্থীরাও। কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদপ্রত্যাশা নিয়ে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও তৃণমূলের নেতাকর্মীরা। দল চেঞ্জ করে এখন ছাত্র দলে যোগদান করতেছে। দুঃসময়ে যারা দলের জন্য কাজ করছে, ত্যাগী কর্মী ছিল, তারা আসলে বঞ্চিত হচ্ছে এটার কারণে। এই বিষয়গুলো আমরা একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে আমরা কলেজটাকে নিরাপদ মনে করছি না। তারা বিভিন্নভাবে এখনো প্রভাব বিস্তার করতেছে। ছাত্রলীগ কর্মীরা এখন ছাত্র দলের কর্মী, এমনটা বলছেন খোদ কলেজের অধ্যক্ষ। একেবারে কাছের যারা ছিল, প্রধান যারা ছিল, তারা এখন নেপথ্যেই আছে। ঘুরে ফিরে আমরা তাদেরই দেখতে পাই, তারা বিভিন্ন দলের সাথে মার্চ হয়ে গেছে। পদপ্রত্যাশীদের সভা সমাবেশে উপস্থিতি ও নানা কর্মকাণ্ড দেখে পদ দেওয়ার কথা জানান মহানগরের এই নেতা। মাঠে ময়দানে কে কোনদিন ছিল এবং আন্দোলন সংগ্রামের ছবি দেখি, যদি কোনো ছাত্রলীগের অনুপ্রবেশকারী, যেটা আমরা বলি অনুপ্রবেশকারী ছাত্রলীগ থেকে পদবি আছে, এরকম যদি কেউ থাকে তারা কেউ কমিটিতে স্থান পাবে না। কমিটিকে কেন্দ্র করে তৈরি হওয়া ধোঁয়াশায় একদিকে দেখা দিয়েছে আদর্শগত প্রশ্ন, অন্যদিকে ছাত্র দলের ভেতরেও তৈরি করছে বিভক্তি।
মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।